একটু ভলিউমটা কমিয়ে দরজাটা ভিজিয়ে বসুন তো দেখি। আপনার কানে কানে কিছু কথা বলতে চাই, যা হয়তো আমি আর কাউকে কক্ষনো বলতে পারিনি। এই কথাগুলো বলার জন্য বুকের মধ্যে এমন একটা তোলপাড় হচ্ছে, মনে হচ্ছে আজ যদি এই ভারটা না নামাই তবে আমি আর স্বাভাবিক থাকতে পারব না। জীবনের কিছু অধ্যায় এমন হয় যা সমাজের চোখে হয়তো ভীষণ ভুল, কিন্তু মনের গভীরে এর ক্ষত আর অনুশোচনা দুটোই এত তীব্র যে ভোলা যায় না। আমি সুচরিতা, আমার বাড়ি হাওড়া। একটা ছিমছাম মফস্বল শহরে আমার সংসার। আজ আমি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছি। আঁচলটা একটু আলগা। এই সাধারণ পোশাকের আড়ালে লুকানো আছে এক গোপন কথা, যা শুধু আমার আর আপনার মধ্যে থাকবে। আজ সেই কথাগুলো বলবো যা শুনতে হয়তো আপনার বুকটাও একটু ছমছম করবে, কারণ এমন ঘটনা হয়তো চারপাশে রোজই ঘটে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে সাহস পায় না। আমি জানি আমার এই গল্পটা শুনে অনেকে আমাকে ভুল বুঝবেন, হয়তো কটু কথা বলবেন, কিন্তু আমার উদ্দেশ্য শুধু একটাই, মনের সেই লুকানো দিকটা উন্মোচন করা, যেখানে আবেগ সমাজের সীমারেখা পেরিয়ে যায়। সেই টানাপোড়েন, সেই দুর্বলতা, সেই গোপন গল্পের একটা ঝলক দেখানো। এই গল্পটা শুধু আমার একার নয়, এটা হয়তো অনেক লুকানো সম্পর্কের প্রতিচ্ছবি। এই কথাগুলো শুনতে শুনতে মনে হতে পারে এসব কি শুনছি, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনের এমন এক কঠিন সময়ের কথা আজ আমি বলতে এসেছি, যা হয়তো অনেকেই নিজেদের জীবনে অনুভব করেন, কিন্তু সেগুলোকে লুকিয়ে রাখেন। আমার মনের মধ্যে যে ঝড় বয়ে গেছে, যে তীব্র টানাপোড়েন আমাকে প্রতি মুহূর্তে কুড়ে খেয়েছে, তা শুধু আমিই জানি। আজ সেই গল্পের প্রতিটি অধ্যায় আমি আপনার সামনে খুলে ধরব। এই গল্পটা মন দিয়ে শুনলে হয়তো আপনার জীবনেও অনেক অনুচ্চারিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি আমার কথাগুলো আপনার মনে দাগ কাটতে পারে, তবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও অনেক অজানা গল্প আমি আপনার সাথে ভাগ করে নেব। আমার যখন বিয়ে হয় তখন আমি সদ্য কলেজ পাশ করা মেয়ে। স্বামী সুশোভন বেসরকারি সংস্থায় কাজ করত, ভালো মাইনে পেত। বিয়ের পরপরই ওর পোস্টিং হল ব্যাঙ্গালোরে। ও তো প্রায় বছর 10 সেখানে একাই ছিল। মাসে একবার দুবারের জন্য আসত। আমি একা একা এ বাড়িতে সময় কাটাতাম। প্রথম প্রথম খুব মন খারাপ করত। একা ঘরে 4 দেওয়ালে দম আটকে আসত। শ্বশুর শাশুড়ি ভালো মানুষ ছিলেন, কিন্তু একটা নতুন বউয়ের যে সঙ্গী দরকার, একজন মনের মতো বন্ধু দরকার, তা তো আর তারা দিতে পারতেন না। সুশোভনও খুব ব্যস্ত থাকত, ফোন করত, কথা বলত, কিন্তু আমার মনের গভীরে যে শূন্যতা বাসা বেঁধেছিল তা যেন কিছুতেই পূরণ হচ্ছিল না। আমাদের সেভাবে প্রেম করে বিয়ে হয়নি, বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছিলেন। সুশোভন খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর সঙ্গে আমার মনের মিলটা ঠিক অতটা গভীর ছিল না। মানসিক ঘনিষ্ঠতা হয়তো ছিল, কিন্তু সেই আবেগ, সেই রোমাঞ্চ, সেই তীব্র আকর্ষণের অভাবটা আমি প্রথম থেকেই অনুভব করতাম। আর সেই অভাবটাই যেন ধীরে ধীরে আমার জীবনে এক অন্য রং নিয়ে এলো। আমাদের বাড়িতে তখন থাকত অরিন্দম, সুশোভনের দূর সম্পর্কের এক ভাই। ও তখন সবে এইচএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল। চেহারায় একটা সরল ভাব ছিল। বয়স কম হলেও ওর চোখের গভীরে যেন একটা অন্যরকম ভাষা দেখতে পেতাম। অরিন্দম খুব চুপচাপ ছেলে ছিল, পড়াশোনা নিয়ে থাকত, খেলাধুলা করত, কিন্তু আমার দিকে যখনই পাকাত আমি ওর চোখে এক ঝলক অন্য কিছু দেখতে পেতাম। প্রথমে অতটা পাত্তা দিতাম না, ভাবতাম নতুন লোক এসেছে বাড়িতে, তাই হয়তো একটু কৌতূহল। কিন্তু ধীরে ধীরে সেই কৌতূহল যেন একটা অন্য রূপ নিতে শুরু করল। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, অরিন্দম হয়তো বই পড়ার নাম করে এসে বসত। প্রথমে কিছু বলত না, শুধু আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। ও হয়তো হঠাৎ করে বলত, দিদি ভাই, তোমার হাতের রান্না কিন্তু মায়ের থেকেও ভালো হয়। এইটুকু শুনেই আমার বুকের ভেতর কেমন যেন একটা ভালো লাগা শুরু হতো। শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে বিশ্রাম নিতেন, আর আমি একা রান্নাঘরে কাজ করতাম। অরিন্দম আমার পাশে পাশে ঘুরঘুর করত, জল দেওয়া, সবজি এগিয়ে দেওয়া, ছোটখাটো কাজে ও সাহায্য করত। একটা অদৃশ্য টান যেন আমাদের দুজনের মধ্যে তৈরি হতে শুরু করেছিল। একদিন সন্ধেবেলা সুশোভন তখনও ব্যাঙ্গালোরে, বাড়িতে শুধু আমি আর অরিন্দম ছিলাম।
শ্বশুর শাশুড়ি পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। কারেন্ট চলে গেল, লোডশেডিং, পুরো বাড়ি অন্ধকার। আমি ভয়ে সিটিয়ে গিয়েছিলাম। মোমবাতি খুঁজতে গিয়ে দেখি অরিন্দম আগেই টর্চ হাতে আমার সামনে এসে দাঁড়িয়েছে। টর্চের আলোটা আমার মুখে পড়ছিল, আর ওর মুখটা অন্ধকারের আড়ালে। আমি ভয়ে ওর হাতটা ধরে ফেলেছিলাম। ওর হাতটা খুব নরম ছিল, কিন্তু একটা অচেনা উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে গেল। অরিন্দম ওর হাতটা ধরেই রাখল। আমি কিছু বললাম না। ও আস্তে করে বলল, দিদিভাই, ভয় পাচ্ছ না তো? আমি তো আছি। ওর গলার স্বরটা শুনে আমার কেমন যেন লেগেছিল। আমি হাত ছাড়াতে চেয়েও পারিনি। ও আমার একদম কাছে এসে দাঁড়িয়েছিল। ওর শ্বাস-প্রশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। অন্ধকার ঘরের সেই নির্জনতা, অরিন্দমের উপস্থিতি আর ওর উষ্ণ হাতের ছোঁয়া সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। পরের দিন থেকে অরিন্দমের আচরণে আরও পরিবর্তন এলো। ও আরও বেশি করে আমার কাছাকাছি থাকার চেষ্টা করত। আমি যখন ছাদে কাপড় মেলতে যেতাম, ও হয়তো চুপ করে এসে পাশে দাঁড়াত। আমার শাড়ির আঁচলটা বাতাসে উড়লে ও সেটার দিকে তাকিয়ে থাকত। একদিন অসাবধানতাবশত আমার হাত থেকে একটা বালতি পড়ে যাচ্ছিল। অরিন্দম ঝট করে সেটা ধরে ফেলেছিল। ধরতে গিয়ে ওর হাতটা আমার হাতে লেগে গেল। সেই ছোঁয়াটা যেন বিদ্যুতের মতো সারা শরীরে ছড়িয়ে গেল। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। অরিন্দম হয়তো কিছুটা অপ্রস্তুত হয়েছিল, কিন্তু চোখাচোখি হতেই আমি ওর চোখে একটা তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেলাম। আমার নিজের মধ্যেও একটা লুকানো পুলক অনুভব করলাম, যা ছিল ভুল পথ। আমার স্বামী সুশোভন যখন আসত, তখন অরিন্দম বেশ স্বাভাবিক থাকত, কিন্তু যেইও চলে যেত, অরিন্দমের সেই লুকানো আকর্ষণটা আবার জেগে উঠত। আমি ওর চোখ এড়িয়ে চলতে চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। ওর চোখের ভাষা, ওর স্পর্শের আকাঙ্ক্ষা সব যেন আমাকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে এক অন্য পথে। আমার মনের দুর্বলতার সুযোগটা হয়তো অরিন্দম নিচ্ছিল, কিংবা হয়তো আমার নিজেরও সেই দুর্বলতা ছিল বলেই আমি ওর প্রতি ক্রমশ আকৃষ্ট হচ্ছিলাম। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমি বিছানায় এপাশ ওপাশ করতাম। সুশোভনের অভাবটা তখন আরও বেশি করে অনুভূত হতো। সেই সময় অরিন্দমের মুখটা আমার মনে ভেসে উঠত। ওর সেই চাহনি, সেই সরলতা সব যেন আমাকে উন্মনা করে দিত। একদিন মাঝরাতে আমি জল খেতে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। দেখি অরিন্দম তখন ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ওর মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল। আমাকে দেখেও চমকে উঠল। আমি বললাম, ঘুম আসছে না? ও মাথা নাড়ল। আমি চুপ করে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। দুজনেই কিছু বলছিলাম না, শুধু নিঃশ্বাসের শব্দ আর মনের গভীরে বয়ে চলা এক অদৃশ্য স্রোতের শব্দ। অরিন্দম হঠাৎ করে আমার দিকে তাকাল। ওর চোখগুলো জলে টলটল করছিল। ও বলল, দিদিভাই, আমার মনে হয় আমি তোমায়। কথাটা সম্পূর্ণ করতে পারল না, কিন্তু ওর চোখের ভাষা, ওর কাঁপা ঠোঁট আমাকে সব বলে দিচ্ছিল। আমি ওর মনের কষ্টটা বুঝতে পেরে ওর মাথায় হাত রেখে সান্ত্বনা দিলাম। ওর মনের ভেতরের সেই আবেগ যেন আমার সারা অস্তিত্বে ছড়িয়ে পড়ল। সেই রাতে আমি আর ও বারান্দায় কতক্ষণ ছিলাম জানি না, শুধু অনুভব করছিলাম একটা ভুল আবেগ, যা ছিল নিয়ন্ত্রণের বাইরে। আমাদের এই গোপন কথা বলা চলতেই থাকল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমরা দুজন চুপি চুপি বারান্দায় এসে বসতাম। একে অপরের সুখ দুঃখের কথা বলতাম, চোখে চোখে কথা বলতাম। কোনোদিন হয়তো ও নিজের একাকিত্বের কথা বলত, আমি শান্ত মনে শুনতাম। এসবের মধ্যে কোনো নোংরামি ছিল না, ছিল শুধু তীব্র মানসিক এক আকর্ষণ, যা আমরা দুজনেই অনুভব করতাম। সামাজিক গণ্ডির বাইরে গিয়ে এই মানসিক যোগাযোগটা আমাদের দুজনের কাছেই যেন একটা মুক্তির পথ হয়ে দাঁড়িয়েছিল। অরিন্দমের বয়স কম হলেও ও আমাকে যেন সুশোভনের থেকেও বেশি বুঝতে পারত। আমার সব কথা শুনত, আমাকে সান্ত্বনা দিত। আমি ওর মধ্যে আমার হারিয়ে যাওয়া আবেগ আর একাকিত্ব দূর করার উপাদান দেখতে পেতাম। কিন্তু এই লুকানো টানটা আমাদের দুজনকেই ভেতরে ভেতরে খুব কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিকে সাময়িক শান্তি, অন্যদিকে অপরাধবোধ। একদিকে মুক্তি, অন্যদিকে ধরা পড়ায় ভয়। সুশোভন যখন বাড়ি আসত, তখন আমি অরিন্দমের সামনে যেতে পারতাম না। আমার মনের ভেতরটা তখন টুকরো হয়ে যেত। অরিন্দমও তখন কেমন যেন গুটিয়ে যেত। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এটা কোনোদিন আলোয় মুখ দেখবে না, এটা শুধু অন্ধকারেই লুকিয়ে থাকবে। আর সেই ভয়টাই ছিল সবচেয়ে বড় শাস্তি। একদিন আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করতে হল।
সুশোভনকে খবর দেওয়া হলো, ও এসে পড়ল। তখন অরিন্দম আর আমি একরকম স্বাভাবিক হবার ভান করে থাকতাম, কিন্তু চোখের আড়ালে আমাদের নীরব চাহনিগুলো একে অপরের কাছে সব কথা বলে দিত। আমার শাশুড়ি সুস্থ হয়ে যখন বাড়ি ফিরলেন, তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, এই মানসিক টান আর চলতে দেওয়া যায় না। এটা আমাদের সবার জীবনই নষ্ট করে দেবে। একদিন রাতে আমি অরিন্দমকে ডেকে বললাম, অরিন্দম, এটা আর সম্ভব নয়, আমাদের পথ আলাদা। অরিন্দম আমার দিকে অসহায় চোখে তাকিয়েছিল, ওর চোখ ভরে উঠেছিল জলে। ও বলল, কেন দিদিভাই, তুমি কি আমার এই আবেগকে সম্মান করো না? আমি বললাম, করি হয়তো, কিন্তু এই পথটা ভুল, এটা সমাজ মেনে নেবে না। আমরা দুজনেই এই ভুলের আগুনে পুড়ে ছাই হয়ে যাব। আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, অরিন্দমও খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আমি জানতাম এটাই ঠিক। এই ধরনের ভুল আবেগ সাময়িক আনন্দ দিলেও এর পরিণতি হয় ভয়াবহ। আমি সুশোভনের কাছে ফিরতে শুরু করলাম, ওর প্রতি মন দিতে চেষ্টা করলাম। হয়তো হারিয়ে যাওয়ার রোমাঞ্চটা পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু দায়িত্ব আর কর্তব্যবোধ দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইলাম। অরিন্দম ধীরে ধীরে আমাকে এড়িয়ে চলতে শুরু করল। ওর কলেজ শেষ হল, ও চাকরির জন্য বাইরে চলে গেল। আমাদের জীবন আবার স্বাভাবিক হল, কিন্তু মনের গভীরে সেই গোপন সম্পর্কের স্মৃতিটা রয়ে গেল একটা দাগের মতো। আজও যখন একা থাকি, অরিন্দমের মুখটা মনে পড়ে, সেই টান, সেই আবেগ, সেই রাতের কথা মনে পড়ে। কিন্তু আমি জানি, যা হয়েছে তা হয়েছে। মানুষ জীবনে অনেক ভুল করে, অনেক দুর্বল মুহূর্তে অনেক ভুল পথে পা বাড়ায়, কিন্তু সময় থাকতে যদি সেই ভুল শুধরে নেওয়া যায়, তবে হয়তো জীবনের বাকিটা পথ স্বচ্ছন্দে চলা যায়। প্রতিটি সম্পর্কেরই একটা সীমা থাকে, সেই সীমা পেরোলেই বিপদ। ভালোবাসা আর আকর্ষণের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেটা বুঝতে না পারলে জীবন জটিল হয়ে ওঠে। আজ আমি এই কথাগুলো বললাম যাতে আপনারা আমার মতো ভুল না করেন। জীবনের পথে এমন অনেক মোড় আসে যেখানে আবেগ আমাদের নিয়ন্ত্রণ কেড়ে নিতে চায়, কিন্তু সেই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সমাজ, পরিবার আর নিজের বিবেক, এই তিনটে জিনিসকে সব সময় মনে রাখতে হবে। জীবনটা খুব মূল্যবান, এটাকে নষ্ট হতে দেবেন না। কয়েকটা বছর কিভাবে যে কেটে গেল তা আমি নিজেও টের পাইনি। সুশোভন এখন ব্যাঙ্গালোর থেকে স্থায়ীভাবে কলকাতায় বদলি হয়ে এসেছে। ও এখন আর আগের মতো শুধু কাজে ব্যস্ত থাকে না, আমাকেও অনেকটা সময় দেয়। আমরা দুজনে মিলে আমাদের ছোট সংসারটাকে নতুন করে সাজিয়ে নিয়েছি। ওর চোখের দিকে তাকালে এখন আর আমার মনে সেই পুরনো শূন্যতা কাজ করে বড় একটা কষ্ট দেয় না, বরং এক ধরনের শান্ত নির্ভরতা খুঁজে পাই। শ্বশুর শাশুড়িও এখন বেশ বয়সের ভারে নুয়ে পড়েছেন। তাদের সেবা যত্ন আর সংসারের নানা কাজে আমার সারা দিন কিভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। তবে মাঝে মধ্যে যখন খুব অলস দুপুর আসে কিংবা রাতের আকাশে মস্ত বড় চাঁদ ওঠে, তখন বারান্দায় এসে দাঁড়ালে পুরনো সেই দিনগুলোর কথা আবঝা কুয়াশার মতো মনের কোণে ভেসে ওঠে। অরিন্দমের সেই আবেগী মুখ, সেই ভুল টানাপোড়ন আর আমার মনের ভেতরের সেই ভয়ঙ্কর ঝড়, সবকিছু ভাবলে আজও বুকের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। তবে এখন আর সেই স্মৃতিতে কোনো ব্যাকুলতা নেই, আছে শুধু এক শান্ত অনুশোচনা আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক পরম তৃপ্তি। মাঝখানে খবর পেয়েছিলাম অরিন্দম এখন বহুজাতিক একটা সংস্থায় বড় পদে চাকরি করছে। ও ওখানেই স্থায়ীভাবে থিতু হয়েছে। ওর মা বাবা ওর বিয়ের জন্য কথাবার্তা বলছেন শুনে নিজের অজান্তেই মন থেকে ওর জন্য অনেক দোয়া আর আশীর্বাদ চলে এলো। আমি মনে প্রাণে চাই ও জীবনে একজন ভালো জীবনসঙ্গী পাক এবং একটা সুন্দর ও সুখী সংসারের আলোয় ওর জীবন ভরে উঠুক। আমাদের সেই সাময়িক ভুল আবেগ যে কোনো স্থায়ী রূপ পায়নি, সেটাই আমাদের সবার জীবনের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। জীবন আমাদের সবসময় নিখুঁত গল্প উপহার দেয় না। অনেক সময় আমাদের সামনে এমন কিছু চোরাবালি এনে দাঁড় করায় যেখানে একটা ভুল পদক্ষেপ পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু নিজের বিবেক আর আত্মসংযম যদি ঠিক থাকে, তাহলে সেই চোরাবালি পার হয়ে আবার আলোর পথে ফিরে আসা সম্ভব। আজ যখন আমি আমার সুশোভনের পাশে বসে এক কাপ চা খাই কিংবা ওর ক্লান্ত মুখে একটু হাসির রেখা দেখি, তখন মনে হয় সেদিন যদি আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারতাম, তাহলে আজ এই সুন্দর শান্তিটুকু আমার জীবনে কোনোদিন আসত না। সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে একটা বিশ্বাসকে টিকিয়ে রাখা অনেক কঠিন। আমি আমার জীবনের সেই কঠিন পরীক্ষা পার করে এসেছি এবং আজ আমি একজন গর্বিত স্ত্রী ও পুত্রবধূ হিসেবে এই সংসারে মাথা উঁচু করে বেঁচে আছি।
আমার এই অভিজ্ঞতার গল্পটি আজ এখানেই শেষ করছি, এই আশায় যাতে জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে কেউ যেন সাময়িক মোহের বশে নিজের সুন্দর বর্তমান আর ভবিষ্যৎকে হারিয়ে না ফেলে।